আর নিয়োগ দুর্নীতিতে অন্যতম মূল চক্রী বলে যাকে দাবি করেছিল ইডি জীবন কৃষ্ণ সাহা, সেই জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা আজ আবার ইডি দপ্তরে এলেন। এই নিয়ে তৃতীয়বারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করলো ইডি। নথি নিয়ে সিজিওতে সাঁইথিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা, এমনটাই খবর সূত্রে। জীবন কৃষ্ণ সাহার সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা, হয়ে থাকলে কিভাবে তা খতিয়ে দেখছে ইডি। আজকে দেখেছিল, এসেছিলাম, কিছু পাইনি, লোনের কাগজপত্র জমা দিয়েছিলাম, কিছুই পাইনি। বারবার ডাকছি কি করে সম্পত্তিটা হলো, সেই জন্য জিজ্ঞাসা করছে। আমি ডকুমেন্টস দিয়েছি, সেই নিয়েও কিছু পাইনি, সেটা আর ডাকেনি। আর কিছু আর কিছু তোমার মানে লোনটা কি করে করেছেন, মাসে কি করে দেন পয়সাটা, সেটা জানতে চাই। আজকে তো লোনের কাগজ দিয়ে ইনকামের ইয়েতে দিয়েছিলাম, ইনকাম দেখবো। পুজোর আগে রাস্তার অবস্থা দেখতে বেরিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়লেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। রাস্তার বেহাল দশার অভিযোগ তুলে তার সামনেই সরব হলেন এক মহিলা। প্রশ্নের মুখে পাল্টা উত্তর দিলেন মেয়রও। আর এই প্রেক্ষাপটেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। কলকাতা থেকে জেলায় বহু রাস্তার অবস্থাই একেবারে বেহাল। যাতায়াত তো নয়, সেখান দিয়ে যাওয়া মানেই যন্ত্রণা। পুজোর আগে কলকাতায় সেই রাস্তার অবস্থা দেখতে এসে সাধারণ মানুষের একের পর এক প্রশ্নের মুখে পড়লেন মেয়র ফিরহাদ হাকিম। রাস্তার বেহাল দশা নিয়ে তাঁর সামনেই ক্ষোভ উগরে দিলেন এই মহিলা। রাস্তার কাজ হতেই পারে, রাস্তার কাজ হবে, তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়েছে, আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যাবে। আবার এই ধরুন 1 মাস 2 মাস পরে যে খারাপ হবে, আবার সামনের বছর পুজোর সময় পিচ হবে। এইটা একটু খেয়াল করুন, কারণ আমরা এবার যেটা করছি সেটা হেভি ডেনসিটি ট্রেন আছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে বারবার জলের জন্য। আমরা এবার যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা পেপার বসি। কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর, ওখানেও কিন্তু তার কারণ কি পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা ওখানে ড্রেন নেই, ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। কলকাতার মেয়রের সামনে কলকাতা রাস্তা নিয়ে তীব্র অসন্তোষ ঝরে পড়ল এই কলকাতাবাসীর গলায়। এইখানে এত সুন্দর রাস্তা, কি অবস্থা হয় এই যে রাস্তার মধ্যে আজ ফুটছে টেলিফোন, স্যার একটু দেখুন, কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, এটা আমাদের এরভাবেই চালাতে হবে দিদি, কারণ এত ইউটিলিটি নাই, আনপ্ল্যান্ড। সাধারণ মানুষের এই ক্ষোভকে হাতিয়ার করেছে বিজেপি। মেয়র উত্তর দেননি, কারণ মেয়র তো পরিস্থিতিটা জানেন। মেয়র হয়তো আস্তে করে বলে দিয়েছেন কার্নিভালে থাকবেন। আমি মানুষের ফিডব্যাক নিতে চাই, সেই জন্য যারা এখানেও যদি কেউ কথা বলতে আসে আমি ওয়েলকাম করি। আর আমি টক টু মেয়রে বসেও থাকি সেই কারণে, যাতে নাগরিকের সরাসরি আমি কমপ্লেন নিতে পারি এবং সেটা সুরাহ করতে পারি। এটা আমার মনে হয় যে এটা ওয়েলকাম করা উচিত। তার কারণ নাগরিকের জন্যেই কলকাতা, সুতরাং যাদের সেবা করব তাদের যদি কমপ্লেনটাই না পাই তাহলে সেবাটা কি করব। শুক্রবার ইএম বাইপাস, বেলেঘাটা মোড়, সিআইটি মোড় সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। বেআইনি চাকরি দিতে চাপ দিয়েছিলেন মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়। চাপের জন্যই পদত্যাগ। প্রথম সাক্ষী হিসেবে আদালতে বিস্ফোরক দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসি চেয়ারম্যান হয়েছিলাম। আমাকে বেআইনিভাবে চাকরি দিতে বলা হয়েছিল। মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায় প্রচন্ড চাপ তৈরি করেছিলেন। চাপের জন্যই পদত্যাগ করি। শুক্রবার শিক্ষা দুর্নীতির তদন্তে সিবিআই এর মামলায় প্রথম সাক্ষী হিসেবে আদালতে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের আমলে স্কুল সার্ভিস কমিশনের প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি ও ডি শুক্রবার একসঙ্গে এই 3টে নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আর প্রথম দিনই আদালতে সাক্ষ্যদান পর্বে মারাত্মক দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। এদিন তার উদ্দেশ্যে সিবিআই এর আইনজীবী ধীরেন্দ্র দ্বিবেদী প্রশ্ন করেন, আপনি স্কুল সার্ভিস কমিশনে যোগ দেওয়ার আগে কি ছিলেন? চিত্তরঞ্জন মণ্ডল বলেন, তৃণমূলের শিক্ষা সেলের প্রেসিডেন্ট ছিলাম। সিবিআই এর আইনজীবী বলেন, এসএসসি চেয়ারম্যানের পোস্টটা কার কথাই নিলেন? উত্তরে চিত্তরঞ্জন মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী আমাকে বললেন আপনাকে চেয়ারম্যান করা হচ্ছে, তখন আমি যোগ দিলাম। পার্থবাবু বলছেন যে আমি কিছু জানি না যা জানে এসএসসি, কিন্তু পার্থবাবু জানেন না তিনি শিক্ষামন্ত্রী এবং তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ডার, এইসব দুর্নীতি হয়ে যাচ্ছে। এই সমস্ত ছেদ যুক্তি যারা দেন
তারা তো দুর্নীতিকে সমর্থন করেন। চিত্তরঞ্জন বাবু অন্তর্পক্ষে সত্যতা সামনে এনেছেন। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের কাছে সিবিআই এর আইনজীবী ধীরেন্দ্র দ্বিবেদী জানতে চান কতদিন তিনি চেয়ারম্যান পদে ছিলেন। চিত্তরঞ্জন মণ্ডল জানান 2 বছর 6 মাস মতো, 4 বছরের জন্য নিয়োগ করা হয়েছিল। এরপর বিচারক বিশ্বরূপ শেঠ প্রশ্ন করেন, আপনি কি ফুল টার্ম কাজ করেছিলেন? চিত্তরঞ্জন মণ্ডল বলেন, গ্রুপ সি গ্রুপ টি নিয়োগ প্রক্রিয়া করিয়েছিলাম। বিচারক জানতে চান তারপর? এর উত্তরে মারাত্মক দাবি করেন চিত্তরঞ্জন মণ্ডল, বলেন চাপ এলো। তখন বিচারক বলেন, চাপ এলো বলতে কে চাপ দিলেন? এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তখন বলেন, বিভিন্ন রাজনৈতিক নেতা। সরাসরি মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেন তিনি। বিচারক প্রশ্ন করেন, বেআইনি নিয়োগের ব্যাপারে চাপ দেওয়া হয়েছিল? উত্তরে চিত্তরঞ্জন মণ্ডল বলেন, হ্যাঁ। তখন বিচারক জানতে চান, আপনি কি করলেন? এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তখন বলেন, আমার কিছু করার ছিল না। পার্থ চট্টোপাধ্যায় একদিন আমাকে ওর বাড়িতে ডাকলেন, চাপ দেওয়ার ব্যাপারটা গ্রহণযোগ্য ছিল না, সেই কারণে আমি পদত্যাগ করি 2013 অক্টোবরে। বিচারক জানতে চান, পদত্যাগের কারণ দিয়েছিলেন? চিত্তরঞ্জন মণ্ডল জানান, না, পদত্যাগ পত্রে কোনো কারণ দেখায়নি। মুকুল রায় চাপ সৃষ্টি করেছিলেন কারণ তিনি তখন দলের সংগঠন দেখতেন এবং পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী ছিলেন। যেটা হয়েছিল সেটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল, তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল এবং আজকে প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যে সেটাই উঠে এসেছে। এটা তদন্তের ব্যাপার, বিচারের বিষয়। উনি যা বলেছেন সেটা একজন সাক্ষী, তাঁর যা বক্তব্য তিনি কোর্টে জানিয়েছেন, তো এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, আপনি কোনো একটা সময় কোনো একটা দলের সদস্য ছিলেন। চিত্তরঞ্জন মণ্ডল বলেন, 2024-এ বিজেপির নির্বাচনী ইস্তেহার কমিটির সদস্য ছিলাম। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তখন প্রশ্ন করেন, বিজেপিতে কবে যোগ দিলেন? চিত্তরঞ্জন মণ্ডল উত্তর দেন, 2019। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তখন জানতে চান, 2022 সালে যখন সিবিআই দপ্তরে গিয়েছিলেন তখন বিজেপির সদস্য ছিলেন? উত্তরে হ্যাঁ বলেন চিত্তরঞ্জন মণ্ডল। তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নামটা সিবিআই এর সামনে নিয়েছিলেন। চিত্তরঞ্জন মণ্ডল বলেন, একেবারেই নয়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ফের বলেন, আপনি সিবিআই এর কথায় এবং একটা রাজনৈতিক দলের কথায় আদালতে মিথ্যে সাক্ষ্য দিলেন। কিন্তু এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এই দাবি পুরোপুরি অস্বীকার করেন। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি নৈতিকতা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম, আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় নিজেকে দলের 2 নম্বর দাবি করতেন। আমি 1 নম্বরের কাছে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে জানালেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও শিক্ষা দুর্নীতির তদন্তে সিবিআইয়ের মামলার সাক্ষী চিত্তরঞ্জন মণ্ডল। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে যদি কোনো অনিয়ম হয়, যে বলুন যাই বলুন দায়ভার চেয়ারম্যানের নিতেই হবে এবং তার প্রমাণ ফল মিলেছে, সেটা আমি আগেই রিয়েলাইজ করেছিলাম। উদ্দেশ্যটা আমার ভেতরে ছিল, যতই যাই বলি। সোমবার মেল করেছি ইস্টার্ন রেলওয়েতে, তারা বলে দিচ্ছে উইদিন 3 days প্রত্যেকটি ছেলের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে এবং আমি জানি বুধবারের মধ্যে পৌঁছে যাবে। আমি বৃহস্পতিবার এসএসসি কমিশনে গিয়ে প্রথমেই যে প্রেস করেছিলাম তাতে বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া মাত্র উইদিন 24 hours জয়েন করব এবং সম্ভবত বাই শুক্রবার 2টোর মধ্যে আমার কাছে যা খবর ছিল সবাই জয়েন করে গেছে। মানে আমার যে উদ্দেশ্যটা ছিল সাকসেসফুল হয়ে গেছে। এবার তুমি যদি চলে যেতে বলো চলে যাব। শুধু তাই নয়, উনি এত খারাপ ব্যবহার করেছিলেন যেটা আমার অত্যন্ত খারাপ লেগেছিল। ওনার বোঝা উচিত ছিল অন্তত আমি একটা যাদবপুর ইউনিভার্সিটি ফিজিক্সের প্রফেসর, বিদেশেও আমার টিচিং রিসার্চ, সেইটুকু মর্যাদা দিয়ে উনি যদি বলতেন যে দেখুন আমাদের অসুবিধা হচ্ছে, আপনি কিছু মনে করবেন না, ছেড়ে দিতাম। কারণ আমি তো নমিনেটেড ছিলাম। আমি এই কথা আপনাদের চ্যানেলেও বলেছি, বারবার বলেছি, নমিনেশন পোস্ট। আমি তৃণমূলের শিক্ষা সেলের রাজ্য সভাপতি ছিলাম, কাজেই আমার তো একটা দায়বর্তাই, যে দল আমাকে দিল সেই দল যদি বলে আমাকে ছেড়ে দিতে হবে। এটাই তো নৈতিকতা বলে নাকি? আমি তো নৈতিকতাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম। পার্থ চট্টোপাধ্যায় যে নিজেকে ক্লেম করতেন নাম্বার 2%, তাহলে নাম্বার 1-এর পার্সেন্টের কাছে যোগাযোগ করতে হবে।
আপনার চ্যানেলেই আমি বলেছি, আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবে পেরে উঠিনি, তার ফলে আমার আর জানানোর সম্ভব হয়নি। রাজ্যে শেষ টেট হয়েছে 2023 সালে, কিন্তু পরীক্ষার প্রায় 2 বছর হতে চললেও এখনো হয়নি ফল প্রকাশ। আর এই দাবিতেই পর্ষদের কাছে ডেপুটেশন জমা দিলেন 2023-এর টেট পরীক্ষার্থীরা। এদিকে 2 দফায় নির্বিঘ্নে পরীক্ষা শেষ হওয়ার পরও 23শে সেপ্টেম্বর এসএসসি অভিযানের ডাক দিয়েছে চাকরিহারাদের একাংশ। নিয়োগের দাবিতে দফায় দফায় পথে নামছেন 2022 সালের টেট উত্তীর্ণরা। গত সপ্তাহে বিধানসভা চত্বর অবধি পৌঁছে যান তারা। আর এবার ফল প্রকাশের দাবিতে রাস্তায় নামলেন 2023 সালের টেট পরীক্ষার্থীরা। 2023 সালে টেট হয়েছিল 24শে ডিসেম্বর, কিন্তু 1.5 বছরের বেশি সময় কেটে গেলেও এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি ফল। এরা কোনো রুল রেগুলেশন ফলো করছে না। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আজকে রাতের মধ্যেই বোর্ডের ওয়েবসাইটে ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট প্রকাশ করতে হবে। আর যে নতুন নিয়োগ শুরু হবে রাজ্যের, সেখানে 14, 17, 22, 23 একসঙ্গে সবাই যেন সুযোগ পায়। 2023 সালে টেট দিয়েছিলেন প্রায় 3.5 লক্ষ পরীক্ষার্থী। তাদের বক্তব্য, ফল প্রকাশ না হওয়ায় প্রাথমিকে চাকরির জন্য আবেদন করতে পারছেন না তারা। নিয়োগটা হচ্ছে গভর্নমেন্টের, সরকারের হাতে। গভর্নমেন্ট যতক্ষণ ভ্যাকান্সি না দেবে নিয়োগ করতে পারবে না, কিন্তু রেজাল্টটা বোর্ডের হাতে আছে। রেজাল্ট আজকে মনে করতে পারলেই বোর্ড প্রকাশ করতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বঞ্চনা করছে। কিন্তু কেন আটকে রয়েছে 2023-এর টেটের রেজাল্ট? এটা নিশ্চয়ই কনসার্ন যারা রয়েছেন তারা ঠিক কি অবস্থায় কি সেগুলো নিশ্চিতভাবে তারা বলতে পারবেন, ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করব না। এদিকে 2 দফায় নির্বিঘ্নে পরীক্ষা শেষ হবার পরও বিধি অমান্য করার অভিযোগে 23শে সেপ্টেম্বর এসএসসি অভিযানের ডাক দিয়েছে চাকরিহারাদের একাংশ। যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গোটা রাজ্য জুড়ে এসএসসির পরীক্ষা নির্বিঘ্নে এবং স্বচ্ছভাবে হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।